একজন এসে একটা তরোয়ালের ভোতা দিকটা আমাকে এই এখনো এখানে হবে এত বছর বাদে এই মেরুকরণের ঠেলায় আমি বুঝতে পারলাম না যখন আমি পলিটিশিয়ান তখন আমি জাস্ট একটা পলিটিশিয়ান, আর যখন আমি একজন অ্যাক্টর আই হ্যাভ বিন লাইক আ গডেস। সরকারের যারা পৃষ্ঠপোষক, সরকারের যারা লোক, তারা যে অভিযোগটা করেন সবসময় তোমাদের দল নিয়ে, যে যেহেতু তুমি এমন একটা ধর্মের কথা বললে যে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি, এই অভিযোগটা তারা সবসময় করে আসছেন, এর কি কোনো উত্তর দিতে চাইবে? পুরো রাস্তা জুড়ে জুড়ে আগুন আর তরোয়াল খেলা হচ্ছে, রাস্তা জুড়ে জুড়ে। এবং কালকে তরোয়াল দিয়ে দিয়ে তারা ট্রেনে ঢুকছে, একদম একদম ঠাসা ট্রেনের মধ্যে ঢুকে হিন্দুদেরই ওরা মেরেছে, তরোয়াল দিয়ে মেরেছে। কেন? আপনারা পুলিশ মন্ত্রী, আপনি কিছু বলতে পারেননি? যতদিন না এই তরোয়াল আর আগুন আপনাদের নিজেদের ঘরে ঢুকছে, যতদিন না আপনাদের মহিলাদের টেনে বার করছে, ততদিন আপনারা চুপ করে থাকবেন মনে হচ্ছে। ব্যক্তিগত আক্রমণটা কেন? সেটা তো একটা রাজনীতির বিরোধিতা থাকতেই পারে। ইচ্ছা শক্তি বলছে যে এদের অপমান করো, যেভাবে হোক সেলফ এস্টিমটা জ্বালিয়ে দাও। আমি খুব মানে ভেবেচিন্তেই এই জ্বালিয়ে দাও কথাটা বললাম। আচ্ছা, এই যে ধরো 2021, তাই তো, উলুবেড়িয়াতে তুমি প্রার্থী হয়েছিলে, এবং সেখানে মানে সে বছর বা তার পরবর্তী সময়ে বিজেপি আস্তে আস্তে বঙ্গে ভালো ফল করছে, মানে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট, এবং তোমার বেলাতেও বিজেপি ভালো ফল করেছিল, কিন্তু তুমি সেখানে তেমন কিছু মানে করতে পারোনি, মানে জয় তোমার আসেনি। কোথায় ঘাটতি ছিল বলে এই এতগুলো বছর বাদে রিয়ালাইজেশনটা তোমার হয়েছে? কোথায় কোথায় ঘাটতি ছিল যে কারণে তুমি পারলে না ওখানে? আমি খুব পেরেছিলাম। আমি মাত্র 8 থেকে 9 দিন ক্যাম্পেন করার সময় পেয়েছিলাম, মাত্র 8-9 দিন। 9 দিন পুরোটাও হলো না, মানে 8 দিন আমি ওখানে ক্যাম্পেন করতে পেরেছিলাম। ওটা অ্যাবসলিউটলি মুসলমান এরিয়া। আমি উলুবেড়িয়া দক্ষিণটা যখন আমাকে বলা হলো, আমি আর হ্যাঁ না না বলার, আমি না কেন বলবো? প্রথম কথা, এইসব জায়গায় যে আমি পাপিয়া ব্যালে হাঙ্গামা বলছিলাম না, নিয়ে যেতাম, ওরা আমার মানে এত আমার শো ওদের ভালো লাগতো। আমার তখন মারুতি ভ্যান ছিল, মারুতি ভ্যান কাঁধের উপর নিয়ে নিত ওরা, যাতে আমার পা যাতে আমার মাটিতে না পড়ে, মানে গাঁদা ফুল ছড়াতে ছড়াতে নিয়ে যেত। এই ফেমটা ছিল তোমার তো। এইরকম মানুষগুলো, আমি মানুষগুলো বলছি, তুমি ফেম বলছো, আমি মানুষগুলো বলছি। এই মানুষগুলো এই মেরুকরণের ঠেলায় আমি বুঝতে পারলাম না যখন আমি পলিটিশিয়ান তখন আমি জাস্ট একটা পলিটিশিয়ান, আর যখন আমি একজন অ্যাক্টর আই হ্যাড বিন লাইক আ গডেস। এইটা আমি 21-এ প্রত্যক্ষ রাজনীতি করতে গিয়ে আমি বুঝতে পারলাম। অ্যান্ড মানে ইট ওয়াজ আ শক টু মি। তবুও এরকম একটা মুসলমান পুরো জায়গায় আমি কিন্তু ওদের প্রচুর ভোট পেয়েছিলাম। এবং তুমি এবার শোনো, আমি কাউন্টিংয়ের দিন আমাকে বলা হলো, কাউন্টিংয়ে আপনি কিন্তু ভেতরে ঢুকবেন না। অলরেডি ততক্ষণে আমি মার খেয়ে গেছি, কারণ আমার একজন মুসলমান সাপোর্টার, তাকে তরোয়াল দিয়ে ফালা ফালা করে কাটা হয়েছিল। আর সেটা আমি দেখতে গেছিলাম উলুবেড়িয়া জেনারেল হসপিটালে, এবং কাউন্সিলর সেখানে ছিল। আমি জাস্ট তাকে বলেছিলাম, দাদা আপনি থাকতে এটা হলো, এটা কী করে হলো, এটা একটা কথা হলো? মানে উনিও দেখছেন যে এইরকম পেশেন্টটা, আর আমি ওখানে বিধায়ক পদে লড়তে গেছি, তো আমি বলতেই পারি। ওমার সাথে সাথে ওনার একটা ইশারায় কত লোক তরোয়াল নিয়ে, বাঁশ নিয়ে এসে আমাকে তো প্রথম কথা কিল চর ঘুষি মারতে শুরু করে দিল। আমি তো বুঝতেই পারলাম না। আমার 2 হাতে 2টো মোবাইল, নোটবুক, সব কিছু, আমার হেডফোন সমস্ত আমার 2 হাতে। আমি দেখলাম এবার আমি পড়ে যাব একটা গাড়ির একটা, এবং আমার একটা আমাদের ট্রেনিং আছে, একটা পা সামনে একটা পা পেছনে দিলে দুম করে পড়বে না। সো আই হ্যাড বিন ইন দ্যাট পজিশন।
ওরা আমাকে ফেলারও চেষ্টা করেছিল, কিন্তু ওই গাড়িটার সাপোর্ট নিয়ে আমি দাঁড়িয়ে গেলাম। এবং যে ধরনের মারামারি ওরা করছিল, সেখানে অনেক মিডিয়াও ছিল, তাদেরকে একটা বাঁশ দিয়ে একদিকে করে দিল, এবং একজন এসে একটা তরোয়ালের ভোঁতা দিকটা আমাকে এখনও এখানে আমার ব্যথা, এত বছর বাদেও। কিন্তু আমি এক্সারসাইজ করি, আমি অনেক ট্রেডমিলে হাঁটি, তো এইখানটা আমার একটা ব্যথা আছেই। তো এইখানে আমাকে মেরে দিল, সেটা কিন্তু ক্যামেরা ওঠেনি। ওরা বলছিল যে ইস, আমরা যদি হঠাৎ করে হয়েছে তো ইস, ওটা যদি আমরা তুলতাম তাহলে তুলে কি হতো আমাকে না। তারপরে প্রচুর মিডিয়া আমাকে বলেছিল যে আপনি কি চান, আপনি কি বলবেন, আপনার বক্তব্যটা কি। আমি বললাম ঈশ্বর ওদের সুমতি দিন, এটাই বলবো আমি। ঈশ্বর ওদের সুমতি দিন, আমি তো বিবেকানন্দের শিষ্য, ঈশ্বর ওদের সুমতি দিন। এখন যদি বলি এক্ষুনি ওদের অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করবে না, একদম কেউ ওদের অ্যারেস্ট করবে না, আজ অবধি অ্যারেস্ট হয়নি। ওরা ওরা বাইরে 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 পালিয়েছিল। এবং আনন্দবাজারের করেসপন্ডেন্ট ওদের বউকে গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি ভাবেন যে আপনার স্বামী ঠিক কাজ করেছে? ওরা বলেছেন না, খুব খারাপ কাজ করেছেন, ভদ্রমহিলা খুবই ভদ্র সজ্জন, তারা বলেছে। তা আমার এটাই ছিল একমাত্র অপরাধ, বুঝতে পেরেছো তো? মানে ওদের ওখানে আমি কেন, আরে একজন না একজন কাউকে তো কন্টেস্ট করতেই হবে, এবং সে খুব পপুলার। আমি তো মুসলমান, এবার শোনো, একদম মুসলমান পাড়ায় আমি ক্যাম্পেইন করতে ঢুকছি। তো যে আমার সেটাই একটা দারুণ আশ্চর্য লাগে, আজও আশ্চর্য লাগে। এবং আপনাদের যদি আমার মুসলমান ভাইরা উলুবেড়িয়া যারা দেখছেন, আপনারা বলবেন আমাকে, আপনারা আমার মারুতি ভ্যান ঘাড়ে উঠিয়ে নিয়েছিলেন যাতে আমার পা যেন মাটিতে না পড়ে। হ্যাঁ, আপনারা গাঁদা ফুল ছড়াতে ছড়াতে নিয়ে গেছিলেন। সেই আপনাদের পাড়ায় যখন আমি ঢুকছি, আপনারা থুতু দিয়েছেন মাটিতে, কেন? উত্তর দিতে হবে আমাকে, কেন? আমরা কখনো মুসলমানদের আলাদা করে কোনো জাত মনে করিনি যখন বড় হয়ে উঠছি। ইয়াকুব দা, হেসিব দা, এই যে আমাদের এই যে এগুলো না, জরির কাজ, এই সব জরির কাজ কিন্তু আপনারা করেন আমাদের জন্য। এই আমি একটা ব্যাগটা, ওই ব্যাগটা স্পেশালি বানিয়ে দিয়েছে আমাদের একজন, কি নাম, যাই হোক, ওর একটা বাঙালি নাম ও নিয়েছে। তো যাই হোক, তো ও আমার ব্যাগটা বানিয়ে দিয়েছে। আমি বলছি যে তোমাদেরকে তো কখনো আমরা আলাদা মনে করিনি, তা তোমাদের কি মানে ডেমোগ্রাফিতে মারতে চাইছো? তোমরা ভাবছো তোমরা অনেক সংখ্যা, এদের তো একটা বিয়ে, একটা সন্তান, কি না দুটো সন্তান, আমাদের 4টে বিয়ে, আমাদের 30টা, মানে আমাদের একটা সন্তানকে 30 জনের সাথে লড়াই করতে হবে। তোমরা এই ডেমোগ্রাফিতে আমাদের মারতে চাইছো কেন? কেন বলো? তোমরা যখন মানে আমাদের ভারতটা আমাদের ভাগ হয়ে গেল, তোমরা পাকিস্তানে চলে যাবে, আমরা এখানে থাকবো। তা তোমরা যারা এখানে, তোমরা গেলে না, তোমরা আমাদের সাথে থেকে গেলে, ওখানকার হিন্দুদের তোমরা বার করে দিলে কেন? এই কেনর উত্তরগুলো, এই প্রশ্নগুলো আমার আমার আছে। তোমরা যে সেদিনকে আমাকে মারলে এবং কাউন্টিংয়ের দিন আমাকে ঢুকতে পর্যন্ত দিলে না, বললে আমাকে নাকি এবার এমন মারা হবে, 5 বছরের বিধায়ক থাকবেন। আমাকে স্ট্রেট বলা হয়েছিল 5 বছরের বিধায়ক থাকবেন নাকি হাত পা ভেঙে বাড়িতে শুয়ে থাকবেন, আমাকে বলা হয়েছিল। আর সব থেকে দুঃখের কথা, বলানো হয়েছিল আমাদেরই দলের কাউকে দিয়ে, যে কিনা হয়তো আপনাদেরই, কিংবা পারচেসড, কিংবা আমি জানি না। তো 12টা অবধি আমি জিতছিলাম কাউন্টিংয়ে, 12টা অবধি আমি জিতছিলাম, এবং সেটা একটা ভয়ঙ্কর ওদের কাছে অসুখের একটা কথা। এবং 12টার পর সমস্ত স্টপ, ওখান থেকে তো সংবাদ আসে, স্টপ। কি হলো আমি জানতে পারলাম না, কারণ আমাকে তো ঢুকতেই দেওয়া হয়নি। একদম। আচ্ছা, কিন্তু তাহলে যদি আমি যদি এটা ঠিকঠাক করে কাউন্টিং হতো তাহলে তো আমি জিতে আছি। আমি কখনো মনে করি না যে আমি হেরে গেছি ওখানে। এবং তারপরে প্রচণ্ড মারামারি হয় বিকেলবেলা। আমি বলেছিলাম যেটাই রেজাল্ট হয়, আমি কোনো খবর পাচ্ছি না, কেউ কোনো খবর পাচ্ছে না, তা আমি বলেছিলাম আই ওয়ান্ট রিকাউন্টিং। তখন বলেছিল এখানে মারামারি হচ্ছে, রিকাউন্টিং কি করবেন? আপনার 1 বছর বিধায়কের জন্য আমরা এতগুলো মানুষ প্রাণ দিয়ে দেবো?
আমি প্রত্যক্ষ রাজনীতিতে এসে বললাম, রাজনীতি অতি বিষম ব্যাপার, এটা লিটারেচার নয়, এটা থিয়েটার নয়, এটা সিনেমা নয়, এটার মধ্যে অনেকটা ভায়োলেন্স আছে, অনেকটা রক্ত আছে। আমাদের যেমন ঘাম ঝরে, এখানে রক্ত ঝরে। তাহলে ঘাম আর রক্ত তো একসাথে, আমি তো ঘামের লোক এখনো। আমি ঘাম ঝরিয়ে 8 থেকে 9 দিন আমি ঘাম ঝরিয়ে প্রায় 24 ঘন্টা আমি প্রচার করেছি। তো যাই হোক, আমার ভারতীয় জনতা পার্টির তাদের ব্যানার এবং আমার ব্যানার দুটো মিলিয়ে যথেষ্ট কাজ হয়েছিল, বাট আমি এখনো মনে করি না দ্যাট আই ফেইলড। কারণ মানুষের দরবারে আমি জিতে আছি, চিরকাল জিতেছিলাম, আজও জিতে আছি। একদম, অভিনেত্রী হিসেবে তো জিতেই রয়েছে। আচ্ছা, এই কথা প্রসঙ্গে মনে হলো, এখানকার যারা সরকার বা সরকারের যারা পৃষ্ঠপোষক, সরকারের যারা লোক, তারা যে অভিযোগটা করেন সবসময় তোমাদের দল নিয়ে, যে যেহেতু তুমি এমন একটা ধর্মের কথা বললে যে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি, এই অভিযোগটা তারা সবসময় করে আসছেন, এর কি কোনো উত্তর দিতে চাইবে? ধর্ম নিয়ে রাজনীতি তো ওরা করছেন, ওরা এই যে সবসময় ওদেরকে তোষণ করার একটা ব্যাপার। কালকে মোহরম গেছে, আমি বলছি কথার কথা, কালকে মোহরম গেছে, কালকে আমার মানে ঠাসা কর্মসূচি ছিল। লাস্ট ছিল পায়েকপাড়ার ওখানে মোহিত মৈত্র মঞ্চে, সেখানে আমি পৌঁছতে পারছিলাম না। পুরো রাস্তা জুড়ে জুড়ে আগুন আর তরোয়াল খেলা হচ্ছে, রাস্তা জুড়ে জুড়ে। এবং কালকে ওই তরোয়াল দিয়ে দিয়ে তারা তারা ট্রেনে ঢুকছে, একদম একদম ঠাসা ট্রেনের মধ্যে ঢুকে হিন্দুদেরই ওরা মেরেছে, তরোয়াল দিয়ে মেরেছে। কেন? আপনারা পুলিশ মন্ত্রী, আপনি কিছু বলতে পারেননি? আর আমাদের সাধুরা যদি একটু বল্লম নিয়ে যায় বা একটু ত্রিশূল নিয়ে যায়, আপনারা তাদেরকে অ্যারেস্ট করিয়ে দিচ্ছেন কেন? তোষণটা কেন করছেন? যতদিন না এই তরোয়াল আর আগুন আপনাদের নিজেদের ঘরে ঢুকছে, যতদিন না আপনাদের মহিলাদের টেনে বার করছে, ততদিন আপনারা চুপ করে থাকবেন মনে হচ্ছে। আমার তো মনে হয় ইউ আর জাস্ট ওয়েটিং ফর দ্য বিপদ টু কাম টু ইয়োর প্লেস। আমরা খুব বিপন্ন, আমরা সবাই বিপন্ন। আমাদের মা দুর্গা, আমাদের ঈশ্বর, তাদের মূর্তি ভাঙা হয়, আমাদের হিন্দু মেয়েদের ধরে ধরে অত্যাচার করা হয়, আমাদের বাচ্চাদের লুকিয়ে ফেলা হয়, তারা কোথায় যায় জানি না। একটা কেরালা স্টোরি বলে একটা সিনেমা হয়েছিল, আমি সেটা দেখে না স্তম্ভিত হয়ে গেছিলাম, যে হিন্দু মেয়েদের লাভ জিহাদের নাম করে ওখানে নিয়ে গিয়ে আফগানিস্তানে বিক্রি করে দিচ্ছে। তাদের যে পেটে বাচ্চা হয়েছে, তারা তো অল্প বয়সী ফার্স্ট ইয়ারের বাচ্চারা, তাদেরকে বাচ্চাদের তোমরা পাঠিয়ে দিচ্ছ ওই সেক্স র্যাকেটের মধ্যে, বড় হয়ে তারা এইসব করবে। হোয়াট ইজ দিস? আমি ওই সিনেমা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। এবং আমার মেয়ে তখন এইরকমই একটা জায়গায় ও সিনেমা পড়তে গেছিল, তো ও ওখানে পাশ করে খুব ভালো কাজও পেয়েছিল। আমি বললাম জাস্ট কাম ব্যাক। ও বললো ওয়াই মম? আমি বললাম তুমি জাস্ট কাম ব্যাক। এখন এখন সেই সময়টা নয়, কারণ আমি তো আমার সরকারের সাপোর্টটা পাবো না। ওখানে কিছু হলে যে আমি সরকারের সাপোর্ট নেব, সেই সরকারের সাপোর্ট আমি পাবো না। সো এখানে ও খুব ভালো কাজ করছে। কিন্তু এই যে দেখো, আগেকার দিনের মায়েরা অন্য জায়গায়, মেয়েরা বাচ্চারা কাজ করছিল, তা খুব, আমার মেয়ে অত বড় জায়গায়, অত ভালো জায়গায় কাজ করছে, নিশ্চিন্তে ছিলেন? নিশ্চিন্তে ছিল। কিন্তু এখন তো না। আমি বলছি, আমি এত সাহসী, আমি খুব ডেয়ারিং, আমি প্রচুর কথা বলতে পারি, আমি পারলাম না আমার মেয়েকে ওই রকম একটা জায়গায় রাখতে। বের করে নিয়ে এলাম, বের করে নিয়ে এসে এখানে ও কাজ করছে, ইটস ওকে। কিন্তু সেই কাজটা তো অনেক অনেক বড় বড় মানুষের সাথেও কাজ করতে পারতো। একদম। অলওয়েজ খুব সুবক্তা এবং স্পষ্টবাদী হিসেবে তোমার পরিচিতি রয়েছে, এবং ভীষণ ভালো গুছিয়ে কথা বলো, সেই পরিচিতিটা রয়েছে, এবং সেটা একটা অভিনয় সুবাদেও এসছে তোমার। কিন্তু রাজনীতির আঙিনায় দেখা যায়, বিশেষ করে এখন, এমন অনেকেই রয়েছেন যারা তোমার বন্ধু, কিন্তু বিরোধী দলে তারা রয়েছেন, এবং তাদের সঙ্গে খুব সখ্যতা রয়েছে, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে সকলের সঙ্গে। কিন্তু এখন যেটা দেখা যায় যে অন্য দলের বা বিরোধী দলের যারা রয়েছেন, প্রকাশ্যে তাদের বিরোধিতা যদি নাও করা হয়, তাদেরকে অনেক সময় ব্যক্তিগত আক্রমণ করা হয় এবং করেন
বিভিন্ন দল থেকে, এবং সেটাকে তুমি কিভাবে দেখো যে একটা রাজনীতি, একটা দল এবং অন্য দলের একজন, সেখানে ব্যক্তিগত আক্রমণটা কেন? সেটা তো একটা রাজনীতির বিরোধিতা থাকতেই পারে। এটা নিয়ে তুমি কি বলবে? এই যে আমি গীতার একটা কথা বলছিলাম না, ঈশ্বর বলেছিলেন যে আম, তোমাকে একটা শক্তি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি, স্বাতন্ত্র্য। ইচ্ছা শক্তিটা তোমায় দিয়ে দিলাম, এবার তুমি বলবে যে তুমি আমার নির্দেশের অধীন হবে নাকি নাকি তুমি আশেপাশে তোমার বন্ধনের নির্দেশের অধীন হবে। হুম। যেরকম দুর্যোধনরা করেছিলেন, যেরকম এখনকার শাসক পক্ষ করেন, নিজেদের ইচ্ছা শক্তি। তো ওদের ইচ্ছা শক্তি বলছে যে এদের অপমান করো, যেভাবে হোক সেলফ এস্টিমটা জ্বালিয়ে দাও। আমি 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 খুব মানে ভেবেচিন্তেই এই জ্বালিয়ে দাও কথাটা বললাম। জ্বালিয়ে দিলে তো সবটাই জ্বলে গেল, ছাই পড়ে থাকে। কিন্তু আমরা না কর্পূরের মতো, আমাদের কিছু পড়ে থাকে না, আমরা পুরোটা জ্বলে যাই এবং একটা সুগন্ধ রেখে যাই। আমাদের সেলফ এস্টিম কত নষ্ট করবে। কারণ আমরা যদি জানি, আমরা তো জেনেই গেছি যারা আমাদের অপমান করছেন, যারা আমাদের অত্যাচার করছেন, তারা শুধুই দুর্যোধনের মতো, শুধু লোভী, যে কিনা বলেছিল বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী। তো তোমরা সেই সুচতুর লোভী কিছু মানুষ, বাঞ্চ অফ মানুষ, যাদের কাছে আমাদের বহু লোক বাধা পড়ে আছে, যারা একটাও কথা বলছে না। আমি সব সময় বলছি তোমাদের দুর্বুদ্ধিজীবী বলা হচ্ছে। তো দুর্বুদ্ধিজীবী দেখো, একদিন না একদিন তো মরে যাব, তাই না? মরে তো যেতেই হবে, জন্মেছি যখন মরতেই হবে। তো মরাটা যদি অনেক হাই এন্ডের হয় তাহলে ওয়াই নট। একদম। কিন্তু মানে এটা কি তুমি বলবে যে এই যে প্রকাশ্যে যে মানে ব্যক্তিগত যে আক্রমণ, এটা কি শুধু বিরোধী দলই করে, ধরো তোমার দলের কেউ করেন না, এটা কি তুমি জোর গলায় বলতে পারবে? না, আমাদের এরকম প্রকাশ্যে বা ভেতরে ভেতরে আমাদেরকে নিয়ে অনেক গল্প বানানো হয়। আচ্ছা। এই যেমন বলছি দিলীপদাকে নিয়ে খুব গল্প বানানো হলো। আমি না দিলীপদাকে খুব ভালো চিনি। উনি একটু অদ্ভুত মেজাজি লোক, মুডি। আমার এক বান্ধবী সুজাতা, তোমার নামই নাম, সুজাতা, ও পেন্টিং করে, ও বোলপুরে পেন্টার, খুব সুন্দর আঁকে। তো ও সুচিত্রা সেনের একটা ফুল ও সিরিজ করেছে। বোলপুর দিয়ে যাচ্ছিলেন আমাদের দিলীপদা, ওইসব দেখেই না ওনাকে, উনি দিলীপদা, দিলীপ ঘোষ, তাকে তো ডাকতে হয়, করতে হয়, উনি নিজে নেমে পড়েছেন, তার এক্সিবিশনে ঢুকেছেন, দেখেছেন, এবার জানতে পেরে ও ছুটে এসেছে, দাদা 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 আপনি, বলে আমার খুব ভাল লাগলো, তাই আমি দেখে গেলাম। এই রকম মানুষ দিলীপদা। তো গেছে দীঘায়, তাকে নেমন্তন্ন করেছে, তিনি চলে গেছেন। উনি আর দূরটা দেখেননি যে এর পরে কি হতে পারে। হ্যাঁ, ও নতুন বিয়ে করেছে, এটা দীঘাটা দেখাও হলো, আর ওই নিমন্ত্রণটাও রক্ষা করা হলো। উনি খুব স্ট্রেট কাট একটা মানুষ। তারপরে আবার বলছে 21শে জুলাই অবধি দেখা যাক, একদম ভ্রান্ত, বাজে কথা। ওনার তো আরএসএস এর রক্ত বইছে ওনার পুরো শরীরে, নার্ভে। ওনার ওনার সেই আরএসএস মানে কি, লোকে দেখো, এই যে আরএসএস সম্পর্কে সবাই খুব ওরে বাবা আরএসএস, কিন্তু এই রাষ্ট্রীয় সংঘ, ওরা মানুষ তৈরি করে, ভালো মানুষ তৈরি করে, গীতা উপনিষদ পড়িয়ে মানুষের পাশে দাঁড়ানো। আসল তো কি, ইউ আর আ ম্যান ওয়েন ইউ স্ট্যান্ড বিসাইড আদার্স। কমিউনিস্টরা কেন চলে গেল, সারা পৃথিবী দিকে চলে গেল? কমিউনিস্ট মানে কি, স্ট্যান্ড বিসাইড দ্য কমিউনিটি। তারা করলো না, তারা শুধু নিজেদের পিঠ চুলকালো। তা বলে তো হবে না। সো যেটা বলছিলাম, ইফ ইউ ডোন্ট স্ট্যান্ড বিসাইড ইউর ক্ল্যান, সো ইউ আর নট আ মানুষ, তুমি তাহলে মানুষ রইলে না। তো আমি বলছি, আমরা কখনো তার বিরুদ্ধাচরণ সেরকম করি না, আমার অভিজ্ঞতায় নেই। মানে আমাকে ধরো আমি 21শে এসেছি ভারতীয় জনতা পার্টিতে, কিন্তু রাজনীতি আমার কাছে নতুন নয়। আমার মা 77-এ, আমার মা এবং তার লোকজনরা বামফ্রন্টকে ভালোবেসে তারা
নাচ গান অভিনয় করে গণনাট্য থ্রু দিয়ে সরকারটাকে এনেছিল। সরকারটা যখন আসলো তখন কিন্তু মাদের দিকে আর ফিরেও তাকালো না। এবং তখন আমি বড় হচ্ছি, হ্যাঁ কল্যাণীদির মেয়ে পাপিয়া, ও তো আমাদের সঙ্গে হাঁটবে, ও তো আমাদেরই। কিন্তু যখন আমি আমি হাঁটতাম ওদের সঙ্গে, ওরা আমাকে ওই ওই লরিতে দাঁড়াতে দিত সেকেন্ড রোয়ে, তাও সাইডে। তখন কিন্তু আমি যথেষ্ট নামধাম করেছি, তাতেও আমাকে যায় আসেনি। ওদের সব নিজেদের ছেলে মেয়েদের বাইরে বড় বড় বিদেশেও পড়েছে, বড় বড় চাকরি দিচ্ছে এখানে। কল্যাণীদের মেয়ের দিকে ফিরেও তাকাইনি। আমি কিন্তু খুব ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম, ফিরেও তাকাইনি, তাতেও আমার কিছু যায় আসেনি। কিন্তু যখন আমি বিভিন্ন প্রশ্নের উত্তর চাইলাম বিভিন্ন নেতাদের কাছ থেকে, তারা আমাকে হয় ভুল উত্তর দিয়েছে কিংবা এড়িয়ে গেছে, এবং সেখান থেকে আমি টার্ন করলাম। আমার মনে হলো মোদিজির যে সমস্ত স্কিম, সেটা আমাদের ভারতবর্ষের জন্য খুব ইম্পর্ট্যান্ট। যেহেতু একটা মিলিটারি লাইন আছে আমার পরিবারে, আমরা উই থিঙ্ক ফর দ্য কান্ট্রি ফার্স্ট। আগে তো দেশের ভালো হোক। তখন মনে হলো দেশের মধ্যেই তো আমরা একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, এখানে যদি দেশের কালচারটা আনা যায় তাহলে অনেক বেটার হবে। সেই কারণে আজকে আমি বিজেপিতে। বাহ। আচ্ছা, তোমার কথায় অনেকবার গীতার প্রসঙ্গ এসছে। তুমি কি আধ্যাত্মিকতায় খুব বেশি বিশ্বাস করো? হ্যাঁ, ছোটবেলা থেকে। তাই? আমার মা কিন্তু কমিউনিস্ট ছিলেন, কিন্তু আমার মা যেহেতু ঠাকুরবাড়ির বউ, তা আমার মা আমাদেরকে অনেক কথা বলতেন যে আগে আগে সেবা করতে হবে। জানো তো, আমার ডান হাত আমার বাঁ হাতকে সেবা করে, আমার এই টর্সো আমার পাকে সেবা করে, আমার এই টোটাল বডি আমার মাথাকে সেবা করে। এই যে তুমি যে আজকে কথা বলছো, তুমি কিন্তু সেবা করছো। তুমি অনেক মানুষকে পাপিয়াকে বুঝিয়ে দিচ্ছ কে পাপিয়া। সো তুমি সেবা করছো ফর দেয়ার নলেজ। আমরা সবাই সেবা করি। তো মা একটা কথা বলেছিলেন, সেবা হচ্ছে পরম ধর্ম। ইফ ইউ কান্ট সার্ভ দেন ইউ আর নট আ হিউম্যান বিং। এটা মা বলতেন। বাহ।